নিজের অসুস্থতা চেপে রেখে কেন পরীক্ষা দিতে গেল লাজু? একদিকে সুদেবের চরম অবহেলা আর অন্যদিকে অনুভবের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত। আজকের পর্বে আপনারা দেখবেন এক রুদ্ধশ্বাস নাটকীয় মোড়। লাজু কি পারবে সব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে, নাকি বনলতার চক্রান্তে ছারখার হয়ে যাবে সব? অসুস্থ শরীরেও জীবনের যুদ্ধে হার না মানার এক অদম্য লড়াই শুরু করেছে লাজু। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ সে আরও একটা সুযোগ পেয়েছে পরীক্ষা দেওয়ার। এই পরীক্ষা শুধু তার ডিগ্রির জন্য নয়, বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। শারীরিক দুর্বলতা তাকে বারবার থামিয়ে দিতে চাইলেও মনের জোরে লাজু নিজেকে প্রস্তুত করে নেয়। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত পরীক্ষার দিন। লাজুর শরীরটা একদমই ভালো নেই, তবুও দাঁতে দাঁত চেপে সে পা বাড়ালো কলেজের দিকে। সাথে ছিল সুদেব। কলেজে পৌঁছতেই দীর্ঘদিনের বন্ধুবান্ধবীরা তাকে ঘিরে ধরল। তারা অবাক হয়ে বলল, কতদিন পর তোকে দেখলাম রে লাজবন্তী, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি আদৌ 4 ঘন্টা বসে পরীক্ষা দিতে পারবি? লাজু ম্লান হেসে উত্তর দিল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, কারণ এই সুযোগ আমি হেলায় হারাতে চাই না। পরীক্ষা শুরু হওয়ার আগে লাজু সুদেবকে অনুরোধ করে বলল, তুমি রোদ থেকে দূরে কোথাও একটু ছায়ায় অপেক্ষা করো, পরীক্ষা শেষ হতে অন্তত 4 ঘন্টা লাগবে। কিন্তু সুদেবের গলায় তখন দয়ার বদলে চরম বিরক্তি। সে মেজাজ হারিয়ে বলল, 4 ঘন্টা? অসম্ভব, আমার 2 ঘন্টা পরেই ট্রেন, আমি এতক্ষণ থাকতে পারবো না। তুই 2 ঘন্টার মধ্যে যা পারিস লিখে বেরিয়ে আয়, না হলে আমি একাই চলে যাব। লাজু স্তম্ভিত হয়ে গেল। সে স্পষ্ট জানিয়ে দিল, আমি 4 ঘন্টার আগে বেরোবো না। তোমার তাড়া থাকলে তুমি চলে যেতে পারো, কিন্তু আমি আমার ভবিষ্যৎ এভাবে নষ্ট করব না। সুদেব রেগে সেখান থেকে গজগজ করতে করতে চলে গেল। ঠিক সেই মুহূর্তে লাজুর ফোনে কল এলো অনুভবের। লাজু যেন মরুভূমিতে জল খুঁজে পেল। সে ধরা গলায় বলল, অনুভব, তোমাকে অভিনন্দন জানানোর সময়টুকুও পাইনি, তবে আমি জানি তুমিও আজ এক বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছো, হার মেনো না। অনুভব পাশ থেকে অভয় দিয়ে বলল, লাজু, তুমি এখন এসব নিয়ে একদম ভেবো না, শান্ত হয়ে পরীক্ষাটা দাও। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি জানি তুমি পারবে। তুমি পরীক্ষা শেষ করো, আমি তোমার সাথে দেখা করতে আসছি। অনুভবের এই কথাগুলো যেন লাজুর শরীরে নতুন শক্তি জুগিয়ে দিল। লাজু যখন পরীক্ষার হলে কলম চালাচ্ছে, বাইরে তখন অন্য নাটক শুরু হয়েছে। সুদেব মনে মনে ভাবছে, কলকাতায় পা দিলেই এই মেয়েটার ডানা গজায়। এরই মাঝে ফোন করল বনলতা। সুদেব বিরক্ত হয়ে ফোন ধরেই চিৎকার করে উঠল, কি হয়েছেটা কি টিচার দিদি, বারবার কেন বিরক্ত করছেন? বনলতা যখন লাজুর কথা জিজ্ঞেস করল, সুদেব তাচ্ছিল্যের সাথে বলল, আমি স্টেশনে যাচ্ছি, লাজুকে বলেছি 2 ঘন্টায় লিখে বেরিয়ে আসতে, ও শোনেনি, আমি ওকে ফেলেই চলে যাচ্ছি। বনলতা অবাক হয়ে বলল, এ কি, একটা 4 ঘন্টার পরীক্ষা কেউ 2 ঘন্টায় দিতে পারে? তুমি নিজের বউকে এভাবে বিপদের মুখে ফেলে চলে যাচ্ছ? সুদেব পাল্টা আক্রমণ করে বলল, আমার বউ ছোট হলেও আপনার বর তো বড়, আপনি কেন তাকে সামলে রাখতে পারেন না? সে কেন বারবার অন্য মেয়ের কাছে যায়? আমাকে জ্ঞান না দিয়ে আগে নিজের ঘর সামলান। রাগে ফোনটা কেটে দিল সুদেব। বনলতা একা দাঁড়িয়ে ভাবল, এই লোকটা তো আগে এমন ছিল না, বউ বলতে পাগল ছিল, আজ তার এই রূপ। সে বুঝতে পারল, অনুভব যদি একবার জানতে পারে লাজু একা আছে, তবে সে আবার লাজুকে কাছে টেনে নেবে। তাই সে অনুভবকে আটকে রাখার চেষ্টা করল, কিন্তু অনুভব সোজাসুজি জানিয়ে দিল সে কোথাও যাবে না। এদিকে পরীক্ষার হলের ভেতরে লাজু তখন জীবন মরণ লড়াই লড়ছে। তার ফ্যাকাশে মুখ দেখে ইনভিজিলেটর ম্যাডাম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, লাজবন্তী, তুমি পারবে তো? শরীর খুব খারাপ লাগছে তোমার। লাজু শুধু মাথা নেড়ে বলল, ম্যাডাম, আমাকে পারতেই হবে। শেষ ঘন্টা পড়ার সাথে সাথে লাজু তার খাতাটা জমা দিল। ম্যাডাম খাতাটা হাতে নিতেই লাজু আর নিজেকে সামলে উঠতে পারল না। চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো এবং সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। তড়িঘড়ি করে লাজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। খবর পেয়েই ঝড়ের গতিতে ছুটে এলো অনুভব। ডাক্তার জানালেন, আপাতত বিপদ কাটলেও ওর শারীরিক অবস্থা খুবই নাজুক। প্রচণ্ড মানসিক চাপ আর দুর্বলতার কারণে ওর এমন হয়েছে, ওকে এখন বিশ্রামে থাকতে হবে। লাজুর জ্ঞান ফিরলে সে কাঁপা গলায় বলল, আমি ঠিক আছি, আপনারা ভয় পাবেন না। ম্যাডাম সেখানে উপস্থিত থেকে অনুভবকে বললেন, লাজবন্তী আমাদের কলেজের রত্ন, ও একদিন অনেক বড় ডাক্তার হবে, কিন্তু ওকে এভাবে একলা লড়াই করতে কেন হচ্ছে? অনুভব বুঝতে পারে লাজুর এই পরিস্থিতির পেছনে কার হাত রয়েছে। সুদেব যখন পরে আবার এসে লাজুকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইল, তখন লাজু বলল, আমাকে স্টেশনে নামিয়ে দাও, আমি একা যেতে পারবো। কিন্তু অনুভব গর্জে উঠল, এই অবস্থায় আমি তোমাকে একা ছাড়ব না। কে কি ভাবল বা বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। লাজু মনে মনে প্রমাদ গুনল। সে জানে অনুভব আজ বাড়িতে পা দিলে একটা চরম অশান্তি বা কেলাঙ্কারি হওয়ার সময়ের অপেক্ষা মাত্র, কিন্তু অনুভবের জেদের কাছে আজ সে নিরুপায়।
এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো তারা দুজনে। অনুভব কি পারবে লাজুকে সব ষড়যন্ত্র থেকে রক্ষা করতে? জানতে হলে নজর রাখুন পরবর্তী পর্বে। গাড়িতে বসে লাজুর বুকের ভেতরটা যেন দুরু কাঁপছিল। একদিকে শরীরটা ভীষণ দুর্বল, অন্যদিকে বড় কোনো বিপদের আশঙ্কা। অনুভব গাড়ি চালাচ্ছে, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে। সে আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে লাজুকে এই অবস্থায় একা ফেলে সে কোথাও যাবে না। লাজু ক্ষীণ স্বরে বলল, অনুভব, তুমি কলেজের সামনে থেকে আমাকে নামিয়ে দিলেই পারতে। বাড়িতে তোমাকে দেখলে বড়মা আর সুদেবদা কেউ সহজভাবে নেবে না। অনুভব কোনো কথা না বলে শুধু স্টিয়ারিংয়ে নিজের হাতের মুঠিটা আরও শক্ত করল। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। গাড়ি যখন গ্রামের বাড়ির সামনে এসে থামল, তখন পাড়ার লোকজন উঁকিঝুঁকি মারতে শুরু করেছে। অনুভব গাড়ি থেকে নেমে লাজুকে আগলে ধরে নামাল। ঠিক সেই মুহূর্তে সুদীপ বাইরে বেরিয়ে আসে। অনুভবকে দেখে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তোমার সাহস তো কম নয় অনুভব। আমার বউকে তুমি নিজের গাড়িতে করে নিয়ে আসছ, তাও আবার আমি নিষেধ করা সত্ত্বেও। অনুভব স্থির গলায় জবাব দিল, তোমার বউ অসুস্থ হয়ে কলেজের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল সুদেব। তখন তুমি কোথায় ছিলে? স্টেশনে ট্রেনের সিট দখল করতে ব্যস্ত ছিলে, তাই তো? একটা মানুষকে এভাবে বিপদে ফেলে রেখে আসা কি কোনো সুস্থ মানুষের কাজ? সুদীপ তোতলাতে তোতলাতে বলল, ও তো নাটক করছে। কলকাতায় গেলেই ওর শরীর খারাপের নাটক শুরু হয়। ঠিক তখনই লাজুর শাশুড়ি আর বড়মা বাইরে বেরিয়ে এলেন। বড়মা রাগে কাঁপতে কাঁপতে বললেন, লাজু, তুই আবার এই পরপুরুষের হাত ধরে এখানে এলি? আমাদের বংশের মান সম্মান কি তুই ধুলোয় মিশিয়ে দিবি? অনুভব এবার আর চুপ থাকল না। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনারা যাকে মান সম্মান বলছেন, সেটা কি একটা অসুস্থ মেয়ের জীবনের চেয়েও বড়? লাজু আজ পরীক্ষা দিতে গিয়ে প্রায় মরতে বসেছিল। ওর যদি কিছু হয়ে যেত, আপনারা কি তার দায়িত্ব নিতেন? আজ থেকে আমি লাজুর সব দায়িত্ব নিতে রাজি আছি, যদি আপনারা ওকে সুস্থ পরিবেশ দিতে না পারেন। অনুভবের এই কথা শুনে বাড়ির ভেতরে যেন বোমা ফাটল। সুদীপ লাজুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, ভিতরে চল, অনেক হয়েছে ঢং। তোমার পড়াশোনা আজ থেকেই বন্ধ। লাজু যন্ত্রণায় কুকড়ে গেল, কিন্তু এবার সে রুখে দাঁড়াল। সে সুদীপের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না, আমি আর মুখ বুজে সব সহ্য করব না। আমি আজ অসুস্থ শরীরেও পরীক্ষা দিয়েছি শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তোমরা আমাকে আটকানোর যত চেষ্টাই করো না কেন, আমি আমার স্বপ্ন পূরণ করবই। এদিকে বনলতা আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে তড়িঘড়ি করে সুদীপের কানে বিষ ঢালতে শুরু করল। সে ফিসফিস করে বলল, দেখলে তো সুদীপ, ওরা দুজন কেমন সবার সামনে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তুমি যদি এখনই কোনো ব্যবস্থা না নাও, তবে লাজু কিন্তু এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যাবে। সুদীপের রাগের মাথায় একটা লাঠি তুলে নিল অনুভবের দিকে তেড়ে যাওয়ার জন্য। কিন্তু অনুভব ভয় পাওয়ার পাত্র নয়। সে লাজুর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, লাজু, তুমি কি এই নরকে থাকবে নাকি সম্মান নিয়ে নিজের পড়াশোনা শেষ করবে? সিদ্ধান্ত তোমার। পুরো গ্রাম তখন নিস্তব্ধ। একদিকে সুদীপের অন্ধ ক্রোধ, অন্যদিকে অনুভবের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত। লাজু কি পারবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে, নাকি সমাজের ভয়ে আবারও নিজেকে বন্দি করে ফেলবে চার দেয়ালের মাঝে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সুদীপের মতো স্বামীর কি এমন আচরণ করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।